আসসালামু আলাইকুম, শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কানপুর টেস্টের চতুর্থ দিনের পর্যালোচনা নিয়ে। আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান। ওয়েলকাম কামরুজ্জামান। ধন্যবাদ। আমরা সবাই জানি যে বাংলাদেশ প্রথম দিনেই 35 ওভার ব্যাট করে 107 করেছিল 3 উইকেটে। সে অবধি ভালোই ছিল, আমরা জামিলকেও পেয়ে যাচ্ছি আমার ডান দিকে। এবং সেক্ষেত্রে আপনি দেখেন যে চতুর্থ দিনে যখন আর্লি মর্নিং খেলা শুরু হলো, শুরুতেই মুশফিক আউট হয়ে গেল, বাংলাদেশ 233 রানে গুটিয়ে গেল। এক মুমিনুল হাল ধরলেন, আনবিটেন থাকলেন, সেঞ্চুরি করলেন, কিন্তু তাকে কেউই যোগ্য সহায়তা দিতে পারল না। তারপর কি হলো? ভারতীয় দল ধুন্ধুমার ব্যাটিং করলো, মাত্র 34 ওভার 4 বল খেলেই 285 9 উইকেটে ইনিংস ঘোষণা করে। আমাদের চেয়ে 52 রানে তারা এগিয়ে যায়। 52 রানে পিছিয়ে থেকে বাংলাদেশকে তারা চতুর্থ দিনেই শেষ বিকেলে আলো আঁধারির খেলায় ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। এবং যথারীতি এইখানেও নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ সহ উদ্বোধনী ব্যাটার জাকির দুটো উইকেট হারিয়ে বাংলাদেশ করলো 26। চতুর্থ দিনের সামারি বললাম, কিন্তু আমি কামরুজ্জামানের কাছে সুনির্দিষ্ট প্রশ্ন, ছোট্ট মানুষ মুমিনুল 3 নম্বর তার যে চিরায়ত জায়গা, সেখানে নেমে সেঞ্চুরি করলেন, আনবিটেন থাকলেন, কিন্তু আর কেউ কেন তাকে যোগ্য সহায়তা দিয়ে ইনিংসটাকে আরো বড় করার সুযোগ করে দিতে পারেন? খুবই সুন্দর একটা প্রশ্ন। মমিনুলের সঙ্গে মুশফিক ব্যাট করছিল। মুশফিক এবং মমিনুল আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেটের অত্যন্ত ডিপেন্ডেবল, ভরসার অন্যতম জায়গায় একজন এই জুটিটি, এই দুজন ক্রিকেটার। মুশফিক যেভাবে যত বিচ্ছিন্নভাবে আউট হলেন, মুশফিকের ক্রিকেট ক্যারিয়ারে এবার অনেকভাবে আউট হয়েছে। তার মানে মুশফিক যখন ওয়েল লেফট করেন, তার অফ স্টাম্পটি কোথায় রয়েছে আজও তিনি টের পেলেন না। আজও তিনি জানেন না যে তার অফ স্টাম্প কোন জায়গায়, মিডল স্টাম্প কোন জায়গায়, লেগ স্টাম্প কোন জায়গায়। আজ তিনি এমন অবিবেচকের মতো কাজ করলেন, যখনই তিনি ব্যাটটা মাথার উপর উঁচু করে ধরলেন, জাসপ্রীত বুমরা বলটি সেই দিকে সুইং দিয়ে তার অফ স্টাম্পটি উপরে। পরবর্তীতে সাকিব, লিটন, মিরাজ কি করলেন? তারপরে এলেন লিটন। লিটনের উচ্চবিলাসী শট আপিস করে ফেললেন। তারপরে এলেন সাকিব। সাকিবের শটটি তো আরো উচ্চবিলাসী। আপনি কার পরে আস্থা রাখবেন? টেস্ট ক্রিকেটে বা আমাদের মতো ক্রিকেটে বা আমাদের যে দলের অবস্থানটা থেকে উচ্চবিলাসী শট ওই মুহূর্তে মানায়। যেভাবে মুশফিক, যেভাবে লিটন, যেভাবে সাকিব আউট হলেন, আপনার আর কে থাকে ব্যাটিংয়ে? যার জন্য কোনো ব্যাটার তাই নিয়ে ওন করলেন না খেলাটা, রেসপন্সিবিলিটিটা, গার্ডসটা শো করলেন না। মমিনুল একা হয়ে গেলেন। মমিনুলের যোগ্যতা দিয়ে যতটুকু পারেন তিনি একটা ল্যান্ডমার্ক অতিক্রম করলেন। দল একটা ভালো জায়গায় পৌঁছলো, মমিনুলও ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন। মমিনুলের জন্য শুভকামনা এবং মমিনুলের জন্য আমি জন্মদিনের শুভেচ্ছা জানাই যে তিনি দেশবাসীকে এবং তার নিজেকেই তিনি একটি সেঞ্চুরি উপহার দিলেন এবং জন্মদিনটা তিনি একটু হলেও স্মরণীয় করে রাখবেন। মমিনুলের ব্যাটে ভর করে বাংলাদেশ 233 রান করে দিন শেষে। অ্যাবসলিউটলি ওয়েল সেড, থ্যাংক ইউ সো মাচ। অভিনন্দন মমিনুলকে, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান, আমি যদি ভুল না করি 13তম টেস্ট সেঞ্চুরি তিনি পেলেন আজকের এই সেঞ্চুরি করবার মাধ্যমে, এবং একই দিনে দুবার ব্যাট করতে নামতে হলো মমিনুলকে। আমি জামিলের কাছে যাওয়ার আগে, ভারতীয় দল এই ম্যাচে মাত্র 34 ওভার 4 বল ব্যাট করে যে 285 করলো, এখানে তারা 5টা ল্যান্ডমার্ক 148 বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে দ্রুততম 50, 100, 150, 200 এবং 250 কমপ্লিট করেছে দলগতভাবে। এবং জেসিসি জেএসএল এর 72 দেখেছি, লোকেশ রাহুলের 68 দেখেছি। বাংলাদেশি বোলিং ইউনিটের কাছ থেকেও সাকিবের 4টা, মেহেদী মিরাজের 4টা উইকেট, হাসান মাহমুদের 1টা। জামিলের কাছে আমার প্রশ্ন, মাত্র 2 দিন খেলা হচ্ছে, প্রথম দিনে একটা সেশনের মতো খেলা হয়েছে, এই যে সোয়া 2 দিনের খেলা, তাতেও যদি ম্যাচ বাঁচাতে না পারি, বিশ্ব ক্রিকেট, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল কোথায় গিয়ে দাঁড়াবে? কি অবস্থা হবে আমাদের? পরাজয় কি উকি দিচ্ছে কিনা বাংলাদেশের সামনে? শামসুল ভাই, দেখেন, টেবিলের কথা নাই বললাম, আপনি পরাজয়ের কথা বললেন। একটা বিষয় যে যখন দুটো দিন খেলা হয় না, প্রথম দিন তো অর্ধেক প্রায় হয়েছে, প্রায় 35 ওভার হয়েছে, অর্ধেক দিনও হয় নাই। কিন্তু ভারতীয় দলের যে রিয়েলাইজড, এটা কিন্তু আমি অবাক হলাম যে টেস্ট ম্যাচ আমরা খেলছি, কিন্তু টেস্টের মেজাজে আর নাই। তারা ম্যাচটাকে বানিয়ে নিয়েছে ওয়ান ডে, একটা এক্সপেরিমেন্ট তারা চালাচ্ছে যে আমরা এই ম্যাচে রেজাল্ট, কতটা আত্মবিশ্বাস এই টেস্টে আমরা, এই ম্যাচে আমরা রেজাল্ট বের করবো, আমরা ওয়ান ডে স্টাইলে খেলবো এবং এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এবং কতটা আত্মবিশ্বাস থাকলে, কতটা প্রফেশনালিজম থাকলে তারা একটা 4-5 দিনের টেস্টটাকে একটা ওয়ান ডে বানিয়ে সেভাবে এক্সপেরিমেন্ট চালাচ্ছে, নিজেদেরকে অ্যাপ্লাই করছে এবং তারা সাকসেস হচ্ছে। দারুণ। এবং আজকে
দিনে আপনি দেখেন আমাদের 7টা, ওদের 9টা, এবং পরবর্তীতে আরো 2টো, অর্থাৎ মোট 18টি উইকেটের পতন ঘটেছে। 5-এর উপরে করে রান উঠেছে দু দল মিলে, যেটা সবই ভারতের কৃতিত্ব। এবং ভারত শুরুর দিকে তো ওভার প্রতি 10 করে রান তুলছিল। আমি কামরুজ্জামানের কাছে লাস্ট মিনিটের জন্য যাচ্ছি, এই ম্যাচের ফলাফল কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ তো কোনোভাবেই জয়ের কোনো সম্ভাবনাই নাই, ড্রয়ের একটা সম্ভাবনা আছে, আর ভারতের জয়ের সম্ভাবনা আছে। আপনি কোনটা দেখছেন? আমি দেখছি যে বাংলাদেশ যেন আমাদেরকে ভুল প্রমাণ করে। ভুল প্রমাণ করে যে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ হারার জন্য খেলছে। বাংলাদেশ যেন ভুল প্রমাণ করে এটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে বা বাংলাদেশ বা জাতিকে যে না, সমর্থকদের তোমরা যেটা প্রেডিক্ট করছিলা সেই প্রেডিকশন সেটা নয়। আমার পারফরমেন্স হচ্ছে আমরা তাদেরকে চরমভাবে প্রতিরোধ করেছি, আমরা পারফরমেন্স দিয়ে তাদের সমস্ত পরিকল্পনা নষ্ট করেছি, তাদেরকে আমরা ম্যাচ জয় করতে দিয়ে নাই। ওয়েল সেড কামরুজ্জামান, থ্যাংক ইউ সো মাচ। জামিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পঞ্চম দিন ভেরি এক্সাইটিং, এন্টারটেইনিং, থ্রিলিং একটা ম্যাচ অপেক্ষা করছে কানপুর গ্রিন পার্কে। আপনারা এনজয় করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড অফকোর্স ক্যামেরায় ছিলেন আমাদের মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, তাকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।